সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লিগ্যাল অ্যাডভাইস। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্যই। আজকের অনুষ্ঠানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, গত 2 সপ্তাহ ধরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের অবশ্যই মনে থাকার কথা, সেটি হচ্ছে আমরা আলোচনা করেছি কি করে আপনাদের সন্তানদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আমরা যারা নাকি 18 বছরের নিচে এবং 18 বছরের উপরে এই 2 শ্রেণীর শিশুদের বিষয়ে, সন্তানদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। এবং তারপরে আমরা কথা বলেছিলাম রাইট টু অ্যাবর্ট নিয়ে, এবং তারপরে আমরা কথা বলেছি যে আমাদের যারা বয়স্ক মা বাবা যারা আছেন তাদেরকে কি করে বাংলাদেশ থেকে নিয়ে আসা যায়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। এবং শুধু তাই না, তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা এই দেশের ছাত্র বা ওয়ার্ক পারমিটে আছেন তাদের ডিপেন্ডেন্ট বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে কি করে এদেশে আনা যায়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা চালিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি বিষয়, যেটি আমাদের কমিউনিটির অনেকেরই জানা প্রয়োজন এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, সে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয়ে যাওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দিব আজকে আমাদের যিনি বিশেষজ্ঞ হিসেবে আমাদের স্টুডিওতে আছেন লিগ্যাল অ্যাডভাইজার এবং ব্যারিস্টার জোসনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, থ্যাংক ইউ। তো অনেকদিন পরে আপনার সাথে আমি প্রোগ্রাম করছি, অবশ্যই আমাদের দর্শকরা আপনাদের নিয়মিতই দেখছেন। তো আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা অনেক প্রশ্ন আসে এবং আপনাদের কাছে আসে, আপনারা দেখেন, সেক্ষেত্রে যখন আমাদের আত্মীয় স্বজন অনেকে আছেন যারা ফিজিক্যালি একটু চ্যালেঞ্জড, একটু তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা যাদেরকে ডিজেবল হিসেবে দেখি। এখন কিছু ডিজেবল আছে যারা নাকি হয়তোবা যাদের হাজবেন্ডের প্রয়োজন হয়, যাদের ওয়াইফের প্রয়োজন হয় এবং যাদের এই ধরনের ফ্যামিলি লাইফ বিল্ডিং করার ফিজিক্যাল অ্যাবিলিটি থাকে, কিন্তু কোনো না কোনোভাবে তারা ডিজেবল। ডিজেবলের বিভিন্ন ধরন আছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, তারা একটু চিন্তায় পড়ে যান, একটু কনফিউশনে পড়ে যান যে আসলে সম্ভব কিনা, বা সে তো ফুল সাপোর্টে আছে, স্টেটের আপনার সাপোর্ট আছে, সেই স্টেটের বার্ডেন। এখন এই অবস্থাতে সে কি তার স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং অনেকেই কনফিউজড। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ধরনের কেসে আপনার ইমিগ্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি কি করণীয়? জি, ডিসেবিলিটির ক্ষেত্রে যেটা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যারা ডিসেবল, দে আর পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার কমিউনিটি। আমাদের দে আর লাইক আস, ওরা কিন্তু দে নট এনি ডিফারেন্ট টু আস। জাস্ট ওদের একটা সমস্যা আছে যার কারণে ওরা কাজ করতে পারতেছে না, হয়তো ফুললি ডিপেন্ডেন্ট বেনিফিটে আছেন। আর এমনও ডিসেবিলিটি কিছু কিছু মানুষ আছে যারা হয়তো পার্ট টাইম কিছু কিছু কাজ করতেছেন, বাট দে আর রিসিভিং স্টেট বেনিফিট অ্যাজ ওয়েল। তো যখন ওরা বিয়ে করবেন অথবা দেশে গিয়ে যদি বিয়ে করেন, দেশ থেকে ওয়াইফ, হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, তারা যদি নিয়ে আসতে চান, তাইলে এটা জাস্ট বিকজ ওরা ডিসেবলড অথবা ওরা বেনিফিটে আছেন, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স হোক আর ইনকাম সাপোর্ট যেটাই হোক না কেন, তারা কিন্তু তাদের স্পাউসের জন্য একটা প্রভিশন রয়ে গেছে, অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু অ্যাপ্লিকেশন যে করবেন, যে স্পাউস ভিসার যে ডিপেন্ডেন্ট, আমরা যদি স্পাউসের, আমি যদি প্রথমত যে স্পাউসের ইয়েটা যদি ডিল করি, যে স্পাউস ভিসার যে রিকোয়ারমেন্টস গুলো সেটা কিন্তু সবার জন্য সেম। যারা ডিসেবল তাদের জন্য সেম, আর যারা নর্মাল তাদের জন্য সেম। তো রিকোয়ারমেন্টস গুলো কিন্তু তাদের যে ডিসেবল যারা, তাদেরকে যেটা মেইন এফেক্ট করে যেটা, সেটা হচ্ছে মেইনটেনেন্স, অ্যাকোমোডেশন। সেগুলো তো সবাই তো, আই মিন অবভিয়াসলি এভরিবডি ইজ লিভিং আন্ডার এ রুফ, সো সেটা তেমন সমস্যা সাধারণত থাকে না। বাট মেইন রিকোয়ারমেন্টটা হচ্ছে মেইনটেনেন্স, যেখানে ওরা যদি কাজ না করেন তাইলে তো হাউ আর দে গোনা বি সাপোর্টিং দেয়ার ওয়াইফ, বা যে এখানে আসবেন তার ওনাকে কিন্তু প্রুভ করতে হবে যে উনি এখানে এসে বেনিফিটস নেবেন না। দে উইল বি মেইনটেইনড উইদাউট হ্যাভিং এনি রিকোর্স টু পাবলিক ফান্ডস। তো এখানে কিন্তু আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে শুধুমাত্র এখানে যে হাজবেন্ড বা ওয়াইফ উনি যে কাজ করে যে ওনার ওয়াইফকে বা হাজবেন্ডকে যে সাপোর্ট করতে হবে সেটা না, যে দেশ থেকে আসবেন, এখানে যে আসতে চাচ্ছেন, উনিও কিন্তু এখানে এসে কাজ যদি করার যদি ক্ষমতা যদি থাকে, তাইলে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যায়।
আচ্ছা বাট এখন তো আমরা সবাই জানি যে ইংলিশের যে রিকোয়ারমেন্টস, জি আগে কিন্তু কোনো এক সময় ছিল যে যারা দেশ থেকে আসবেন এখানে বা যারা বলতেন যে আমি লন্ডন গিয়ে বা ইউনাইটেড কিংডমে গিয়ে আমি ওখানে কাজ করব, জি তো ওয়ান অফ দি ইস্যু দ্যাট ইজ টু বি রেজড কোয়াইট কমনলি was that ওরা তো কখনো উনি কাজ করেন নাই জি বা কখনো they don't know how to speak English, ওদের ইংলিশের যে They didn't have any skills professional নেই, background. তো এখানে আসবেন এসে কিভাবে ওরা কাজ করবেন। জি সো এখন কিন্তু ইটস এ কমন যে আমরা সবার কিন্তু একটা নলেজ অলরেডি আছে যে ইংলিশ রিকোয়ারমেন্টসটা স্পাউসের জন্যই ম্যান্ডেটরি, জি unless obviously they themselves are suffering from some kind of illness যেটা which learning disability এ ধরনের যেটা ওদেরকে affect করে যে এখানে এসে obviously or they cannot learn or speak English as a result। তো সেই ক্ষেত্রে যে ওরা যদি ইংলিশের যদি কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট যেটা বা A1 সার্টিফিকেট যেটার কথা আমরা সাধারণত জানি, যে ওরা যদি ইংলিশের যদি স্কিল যদি থাকেন, তাদের যদি স্কিল থাকে, তারা if they know how to speak English, then obviously তারা কিন্তু in an advantage, তাদের সিচুয়েশনটা কিন্তু একটু বেটার আগের যে কম্পেয়ার যদি আমরা করি। তো তাদের জন্য যদি যে স্পাউস আসবেন এখানে, তারা যদি তাদের যে স্পাউস এখানে বা যারা বাবা মা মানে যারা গার্ডিয়ান হিসাবে এখানে আছেন, ইফ দে আর ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, আর তারা যদি ওই পার্সনের জন্য অ্যাপ্লিক্যান্টের জন্য যদি এদেশে যদি একটা জব অফার যদি অ্যারেঞ্জ করেন যে এখানে এসে যেখানে কাজ করবেন, তো সেটা যদি সর্ট আউট যদি করতে পারেন, তাইলে আই ডোন্ট সি দেয়ার শুড বি এনি প্রবলেম। কিন্তু জি তো যে কিন্তুটা আমার মানে কিন্তুতে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাব। কিন্তু অর্থাৎ আপনার যদি জব অফার যদি থাকে, অর্থাৎ তার মানে হচ্ছে যিনি ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, স্পাউস যিনি আসছেন, সে আসলে নিজেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে বাই হিজ অর হার ওন, অফ কোর্স। হ্যাঁ, ওকে রাইট। কিন্তু এর যদি আপনার ডিফারেন্স যদি হয় যে যিনি নাকি ডিসেবল আছে সে তো এখানে স্টেটের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তার ওয়াইফ বা হাজবেন্ড দেখা যাচ্ছে যে এখানে কোনো সেই রকম সুইটেবল কোনো জব অফার পাচ্ছেন না, সেক্ষেত্রে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা যে আপনার সাপোর্ট দেয়া এই ডিসেবল অ্যাপ্লিক্যান্টকে? না, আনফরচুনেটলি এটার কিন্তু একটা ছিল আগে, অনেক আগে কিন্তু দে ইউজ টু বি সাম স্কোপ থার্ড পার্টি সাপোর্ট, যেটা যে হয়তো ফ্যামিলি মেম্বার যদি কেউ যদি ইফ দে ওয়ার সর্ট অফ ওয়ার্কিং এন্ড আর্নিং, দে ওয়ার এবল টু, বাট সেটা কিন্তু এখন নেই। সো যে ডিসেবলড যে পারসন, উনিও যদি কাজে না থাকেন আর জব অফারের যদি অপরচুনিটি যদি না থাকে, তাইলে তো ওই যে রিকোয়ারমেন্টটা যে ওরা এখানে উনি এখানে বা যারা আসবেন এখানে, তারা তো এখানে এসে তো তাদেরকে মেনটেন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট এন্ড ইট ইজ ভাইটাল দ্যাট যে এখানে আসবেন, দে হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক। আর ইট ইজ ইম্পর্টেন্ট, আর এটা আমি সাথে সাথে বলতে পারি দ্যাট ইফ দে একটু সার্চ করলে দেখা যায় যে উই হ্যাভ লট অফ এখানে লট অফ শপস আছে, উই হ্যাভ রেস্টুরেন্ট, কেটারিং ইন্ডাস্ট্রি এখানে আছে, সো দে ক্যান কাম এন্ড ডু আনস্কিল জব এজ ওয়েল। একজন মহিলা যে রেস্টুরেন্টে যে ক্লিনিং এর যে জব করতে পারবে না, ইটস রিয়েলিস্টিক না, করতে পারে এনিওয়ান ক্যান। উনি আসতে পারবেন, এসে এখানে উনি ক্লিনিং এর জব করতে পারবে, they can sort of work as a I don't know, কি বলেন আপনি, কিচেন অ্যাসিস্ট্যান্ট অথবা কিচেন পটার, they can work as a cook as well. Most of বাংলাদেশে তো সবাই they usually cook, so these are jobs that they can do, এসে ওরা করতে পারবে। আর আমরা জানি এদেশে কিন্তু বিরাট একটা সমস্যা হচ্ছে বাই ফেস যারা করতেছেন রেস্টুরেন্টের যে মালিকরা, বিকজ দে ক্যানট রিক্রুট ফ্রম দি রেজিডেন্ট ওয়ার্কফোর্স, দে আর ফেসিং লট অফ প্রবলেমস। সো ইফ দেয়ার আর পিপল এখানে যারা দোজ হু ওয়ান্ট টু ব্রিং ইন দেয়ার son or daughter-in-law দেশ থেকে, তো they need to sort of think well ahead. বিয়ে দেওয়ার আগে, বিয়ে হওয়ার আগে they need to think যে আমরা যাকে বিয়ে দিচ্ছি বা যার বিয়ে হচ্ছে, যে ওনার যে ক্যাপাবিলিটি, তো আমরা জানি ওনার লিমিটেশন, ডিসেবিলিটির ক্ষেত্রে লিমিটেশন আমরা জানি যে কাম করার মতো ওনার অবস্থা নেই, ওকে, বাট যাকে বিয়ে করবে
সে যে আসবে এখানে এসে উনার কি ক্যাপাবিলিটি আছে এদেশে কাজ করার জন্য। জি আপা, আপনার সাথে আরো বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা কথা বলবো আমাদের কলারের সাথে। দেখি আমাদের সাথে প্রথমে কে আছেন টেলিফোনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন করুন দয়া করে। ও আমি একটা বিষয় জানতে চাইছিলাম। জি বলেন। যে আমার মেয়ে কিছুদিন আগে ম্যারিড হয়েছে, জি তাই হাজবেন্ড ওর স্টুডেন্ট ভিসা। জি স্টুডেন্ট ভিসা ডেট কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগে? আচ্ছা, স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার কতদিন আগে নাকি কতদিন জি। থাকতে হয়? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন? জি তাই আবার তাই চাইছিল আর কি এখন অ্যাপ্লাই করে দিত, আচ্ছা বাট তাই ব্যাংক স্টেটমেন্ট ওভারড্র লাগায়। আচ্ছা, আপনার যে মেয়ের যে হাজবেন্ড, ওনার স্টুডেন্ট ভিসা কতদিন পরে শেষ হবে আপনি জানেন? এপ্রিলে শেষ হবে, তাই তো? এপ্রিল 2012। জি আচ্ছা, এখন আপনি জানতে চাচ্ছেন যে কবে অর্থাৎ সর্বশেষ কখন উনি অ্যাপ্লিকেশন কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগবে আর কি ওটা বুঝতে চাইলাম। আচ্ছা। আর তাই বাট এখন করিলতে পারলো না, তাই কন্টিনিউ কাম আছে। জি আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? জি না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমাদের অ্যাডভাইজার আপনাকে উত্তর দিচ্ছেন। জি ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বোন, ধন্যবাদ ফোন করার লাগি। আপনি যে প্রশ্নটা করছেন যে আপনার মানে মেয়ের যে হাজবেন্ডের লাগে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এখানে ভিসা শেষ হওয়ার যে কোনো সময় অ্যাপ্লিকেশন করলেও হইব, বাট যেহেতু সকাল করবা অত ভালো হয়, কারণ অবভিয়াসলি তাই তো কলেজও যায়রা। বাট আপনি যদি বারসাইন যে আপনার মেয়ের যে ব্যাংকের স্টেটমেন্ট ঠিক হইতো আর অ্যাপ্লিকেশন করতা, তো এইটাও কিন্তু তাদের যদি অ্যাকাউন্টটা জাস্ট হোম অফিসও অ্যাপ্লিকেশন করতে হইলে আপনার মেয়ের যে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হইবে এমন কোনো কথা নাই, তাদের পে স্লিপ দিলেও হইব। আর যে আপনার যে মেয়ের যে হাজবেন্ড যে তাদের ব্যাংকের তো স্টেটমেন্ট যদি তাদের যদি ওয়ার্ক পারমিশন যদি থাকে 10 আওয়ার বা 20 আওয়ার, তাই নিয়েও তাদের উত্তর দিয়া তাই হোম অফিসে অ্যাপ্লিকেশন করতে পারবা আর কি। তো এটা যে ওভারড্রন লাগে অ্যাপ্লিকেশন করতে পারতা নাই এমন কোনো কথা নাই। পে স্লিপস তাদের দিয়েও এটা অ্যাপ্লিকেশন করে নিতে পারবা, বাট বেটা হয় আর কি যদি অ্যাকাউন্টটা যদি ঠিক করিলাই নাকি। তো এপ্রিলও ভিসা শেষ হইলে যে আপনি 28 দিন আগে যে করতে হইব বা 2 সপ্তাহ আগে করতে হইব এমন কোনো কথা নাই। চেঞ্জ যেহেতু ওই গেছে কি তাদের জীবনের মাঝে যেহেতু মানে কিছু পরিবর্তন আইছে, তখন আমি মনে করি আর কি যে আপনারা যত সকাল করবা অ্যাপ্লিকেশন অত বালা, কারণ সামনে দিয়ে আরো চেঞ্জেস আইব স্পাউসের ক্ষেত্রে, তখন আরো লেটেস্ট কখন করতে পারবে সেটা যদি লেটেস্ট এখানে তো ভিসা যদি এপ্রিলের 14 তারিখ শেষ হয়, কথা হইলাম যে এক্সাম্পল দিছি আমি, তো এপ্রিলের 14 তারিখ হইলে আপনি জাস্ট 2 দিন আগে করলে হইব, বাট বাই স্পেশাল ডেলিভারি। ওকে, সো মানে যে তারিখে শেষ হইব ভিসাটা ও তারিখের আগে গিয়া বা ও তারিখ যে তারিখ লাস্ট যে ডেট এই তারিখে হোম অফিসে যাইতো গিয়া, তো হোম অফিসের গেছে পৌঁছে যেত আর কি। সো বাট আমি মনে করি আর কি যে অত লেটে না হইরা আপনি অ্যাটলিস্ট কিছু সময় ইভেন লাইক 28 days আতরাইকা যদি অ্যাপ্লিকেশন করেন তে ভালো হয়, বিকজ অ্যাপ্লিকেশন ফর্মের মাঝে যদি কোনো সমস্যা যদি থাকে তখন ইনাফ টাইম যে ফিরে আইলে আবার আপনারা যে হোম অফিসে করতে পারবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছেন আমাদের লিগ্যাল অ্যাডভাইস। দর্শক মণ্ডলী, আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে আমাদের কাছে করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে। অবশ্যই টেলিভিশনের ভলিউম একেবারে বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন। দেখি এই পর্যায়ে আমাদের সাথে টেলিফোনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। জি, আপনার প্রশ্ন করুন দয়া করে। আমার প্রশ্নটা হলো দাদা দিদির কাছে যে আমি স্পন্সর করতে চাই আমার মা বাবার জন্য। আমার মা বাবা ওরা ডিসেবলড, তো ওনার চাচ্ছেন যে ওনার বোন একজনকে আনতেন, উনি বয়স একটু বেশি। আচ্ছা, এখন ভাই আপনার সাথে একটু কথা বলতে হবে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার মা এবং বাবার বয়স কেমন? আমার বাবার বয়স হলো 75 এর উপরে। আচ্ছা, আর মা? মা 62 উপরে, 65। ওনার জন্ম হলো 1940, 70 আচ্ছা উপরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 65। এখন হচ্ছে
আপনার মা বাবার সাথে ওনাদের এখন কিছুটা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, তাই তো বলছেন? ওরা ডিসেবলড। জি, এখন ওনার সাথে কাউকে আনতে চাচ্ছেন একজন, ওনার সাথে কাউকে আনতে চাচ্ছেন না, ওরা আসছে, উনি চাচ্ছেন ওনার বোনকে এবং ভাতিজাকে দেখার জন্য। ওরা যাইতে পারতেছেন না, এর জন্য আমি নিজে ওনার ছেলে। আচ্ছা, আমি নিজে লুক আফটার করি তাদেরকে। জি, বুঝছেননি? কিন্তু কত হয়েছে, ওরা দেশে যাইতে মানে চান, কিন্তু ওনার যে ডিসেবিলিটি আছে ওনা খুব কষ্ট হয়। আমি 2-1 নিয়ে গেছিলাম, কিন্তু এখন আর যাইতে মানে খুব কষ্ট হয়। তাতে ওরা চাচ্ছেন যে ওনার বোন অথবা ভাতিজাকে দেখতে চান। কি করতে হবে? আচ্ছা, অর্থাৎ আপনার ওনার যে বোন এবং ভাতিজা আছে তাদেরকে এখানে আনার জন্য কি কি করতে হবে, তাই তো? জি 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 জি, আপনি প্রশ্ন শুনতে থাকুন। আমাদের অ্যাডভাইজার বুঝেছেন আপনার প্রশ্ন ক্লিয়ারলি। দেখি আমাদের অ্যাডভাইজার কি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ফোন করার লাগি। আপনার আব্বা আম্মার কথা যেটা বলছেন যে তাদের তো অবভিয়াসলি তারা ডিসেবিলিটি থেকে ওরা সাফার করতেছেন, ডিসেবিলিটি থেকে। অফকোর্স ডেফিনেটলি এখানে যে বাংলাদেশে যারা আছেন আত্মীয় স্বজন, আপনি বলছেন ওনার বোন এবং ভাতিজাকে নিয়ে ওরা আসতে চাচ্ছেন দেখার জন্য, তো ফ্যামিলি ভিজিটের জন্য অ্যাপ্লিকেশনটা হবে। আর মেইন তো অবভিয়াসলি এটাই থাকবে, কারণটা তো আপনি অলরেডি বলে দিচ্ছেন, এটাই থাকবে যে এদেশে আসতে চাচ্ছেন এদের আপনার বাবা মাকে দেখার জন্য। আর সাথে সাথে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে যে আপনার বাবা মার যে ওরা যে অবভিয়াসলি বয়স্ক, তো ডেফিনেটলি যেটা আপনি বলছেন নিয়ে নেন। আর যদি ওখানে যদি স্পেসিফাইড থাকে যে ওদের কি ডিসেবিলিটি, আর সাথে এখানে যে আপনি যদি ছেলে হিসেবে যদি আপনি মনে করেন যে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি থাকে, যে কোনো একজন এখানে, এটার জন্য যে আপনার আব্বা আম্মা যে স্পন্সর হতে হবে সেটা না, কিন্তু ফ্যামিলি ভিজিটের জন্য যে কোনো একজন ফ্যামিলি মেম্বার স্পন্সর হতে পারবেন। সেটা সেই স্পন্সর আপনিও হতে পারেন, আপনার ফ্যামিলি থেকে যে কোনো একজন অন্য একজন সদস্যও হতে পারবেন। বাট এটা তো আপনি শো করবেন এখানে যে একজন স্পন্সর যে যেখানে এসে থাকবেন সেইও অ্যাকোমোডেশনটা কিন্তু সুটেবল হতে হবে, অ্যাডিকুয়েট হতে হবে। তারা যারা আসবে তাদের জন্য তো একটা জায়গা থাকতে হবে যেখানে এসে ওরা থাকবেন বলে। তো সেটাও মানে টেন্যান্সি এগ্রিমেন্ট দেবেন, আপনার বাবা মার মেডিকেল ওই এভিডেন্সটা দেবেন, আর স্পন্সর যে হবেন তাদের ফাইন্যান্সিয়াল সাইডটা শো করতে হবে। তো দে শুড বি সাফিসিয়েন্ট সামস অফ মানি ওনার অ্যাকাউন্টে। বাংলাদেশ থেকে যারা আসবেন এটাও কিন্তু জরুরি, খুবই গুরুত্বপূর্ণ যে যারা আসবেন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এসে আবার ফেরত আবার চলে যাবেন। তো তাদের যদি জব যদি থাকে সেটা শো করবেন, অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট শো করবেন যদি সেটা যদি থাকে, আর যদি জমি জমা যদি থাকে প্রপার্টি অ্যাসেটস সেগুলোও শো করতে পারবেন। ইফ সামবডি অর্থাৎ ওয়েল অফ বা বাংলাদেশে তাদের এস্টাবলিশমেন্ট প্রফেশনাল, প্রুভ দ্যাট দে হ্যাভ সোশ্যাল এন্ড ইকোনমিক টাইজ, যে তারা আবার যে যাওয়ার মতো যে ওদের যে অবস্থা, ওদের যে মেইন ইন্টেনশন এটা না যে এখানে এসে সেটেল হয়ে যাবে, সেটা প্রমাণ করতে হবে that they have the incentive to go back. And in order to prove that যে ওদের যে ওনাদের যে সিচুয়েশন যেটা সেটা কিন্তু ধরে তুলতে হবে। and the only way that can be done is যে ওই যে প্রপার্টি ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এসব সবগুলো ফাইন্যান্সিয়াল সলভেন্সির একটা প্রুফ দেখাতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন লিগ্যাল অ্যাডভাইস। আমরা কয়েকজন কলারের সাথে কথা বলেছি এবং চেষ্টা করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আমরা যে সমস্ত বিষয় আপনাদের কাছ থেকে শুনছি সেই সমস্ত বিষয় আমরা চেষ্টা করছি পরামর্শ দেওয়ার, কিন্তু আপনি কি সমস্যা আছেন, আপনার সমস্যা কি, সেটা কিন্তু আসলে আমরা এখান থেকে জানছি না, এবং সেটি জানার জন্য আমাদেরকে টেলিফোনে ফোন করতে হবে, বলতে হবে। আর আপনাদের সমস্যা যখন জানবো তখনই আমরা একটি সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা চালাতে পারি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর এসে আপনাদের সাথে কথা হবে এবং আলোচনা করব আমাদের অভিজ্ঞ অ্যাডভাইজারের সাথে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক মন্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসলাম লিগ্যাল অ্যাডভাইস নিয়ে।
আশা করি ততক্ষণ আমাদের সাথেই ছিলেন এবং বাকি যে অনুষ্ঠান আছে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, কারণ এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের জন্য। আপনাদের সমস্যা আমরা শুনি এবং শুনে একজন অভিজ্ঞ আইনজীবীর মতামত নিয়ে কি করে আপনাদের সেই কঠিন বিষয় যে আইনি জটিলতা আছে সেই বিষয়গুলিকে সহজ করে তুলে ধরা যায়, আপনাদের সঠিক এবং সুন্দর দিক নির্দেশনা দেওয়া যায়, সে বিষয়ে আমরা সবসময় চেষ্টা চালাই। আজকে আমরা কথা প্রসঙ্গে বলেছিলাম যে আপনাদের যা ফ্যামিলিতে যে সমস্ত ডিজেবলরা আছে তাদের নিয়ে আমরা কথা বলবো এবং কিছুটা কথা আমরা বলেছি, হয়তোবা সময় পেলে আমরা আরেকটু বিস্তারিত বিষয়ে আলোচনা করব আরেকটি পর্বে। এবং আমরা সিম্পলি জেনেছি যদি আপনার ডিজেবল যদি কারো হাজব্যান্ড বা ওয়াইফকে আনতে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইজার বলেছেন যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যাতে নিজেকে নিজে দিতে পারে সেজন্য একটা জব অফার দিতে হবে। এবং সবাই মনে রাখবেন, কারণ আমরা হয়তোবা অনেক সময় জানি না যে ইউকের আইন এত দ্রুত পরিবর্তন হয়। আগে ছিল হচ্ছে আপনার থার্ড পার্টি সাপোর্ট দেওয়া যেত, এখন সেটা দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনার ডিজেবল রিলেটিভস বা যিনি গার্ডিয়ান আছেন বিয়ে করানোর আগে বা বিয়ে দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে কি করে তার ডিপেন্ডেন্টকে বা তার স্পাউসকে আপনি এই ধরনের প্রসেসের ভিতর দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজের যে টেস্ট সেটা সবার জন্য সমান, আমাদের অ্যাডভাইজার বলেছেন। আমরা প্রথমে যে একটি কল পেয়েছিলাম সেটি ছিল হচ্ছে তার মেয়েকে বিয়ে দিচ্ছে একজন স্টুডেন্টের কাছে এবং সেখানে আপনি বলেছেন শুনুন। কিন্তু এখানে আরেকটা জিনিস, আমাদের অনেক স্টুডেন্ট এবং অভিভাবকরা, বিশেষ করে অভিভাবকরা এই বিষয় নিয়ে একটু চিন্তিত থাকেন। সেটি হচ্ছে ধরে নেন যে ওই স্টুডেন্ট বিয়ে করলো আজকে, তার ভিসা শেষ হচ্ছে এপ্রিল মাসে। এখন সামহাও আপনি যেটা বললেন যে তার জীবনের একটা পরিবর্তন এসেছে। এখন এই পরিবর্তনের কারণে সে কিন্তু অবশ্যই কোনো এক্সট্রা কোনো বার্ডেন বা স্ট্রেস নিতে চায় না। সে এখন চিন্তা করলো আমি তো এখন ব্রিটিশ সিটিজেন বিয়ে করে ফেলছে, ওকে এখন আর কলেজে গেলাম না, ঠিক আছে, এখন আর দরকার নেই সমস্ত বিষয়, অযথাই সময় নষ্ট, বেটার এই সময়টা আমি ফ্যামিলির সাথে দিই, আমার ওয়াইফের সাথে দিই, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে দিই। তো এখন কোন স্টুডেন্ট যদি এমন করে যে সে আপনার তার স্ট্যাটাস চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করেনি, বাট সে তার কারেন্ট যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কন্টিনিউ করছে না বাই ল, সেক্ষেত্রে আপনার এই স্টুডেন্ট কোনো সমস্যায় পড়বে কিনা? গুড কোয়েশ্চেন এন্ড আই ওয়ান্ট টু থ্যাংক ইউ যে আপনি প্রশ্নটা করার জন্য, কারণ এভাবে অনেকজন যারা আছে প্রবলেমে পড়েছে আর পড়বেও। তো এই ধরনের সিচুয়েশন যারা আছে তাদের জন্য আমি এটাই বলবো যে তারা যদি স্টুডেন্ট যদি থাকে তাহলে স্টুডেন্ট যে স্ট্যাটাসটা সেটা মেইনটেইন করতে হবে ইররেসপেক্টিভ, আনটিল যতক্ষণ পর্যন্ত এই স্ট্যাটাসটা চেঞ্জ হয় না। কারণ ওরা যদি একটা কন্ডিশন যদি ব্রিচ করে, এটা মানি না যে সামনে দিয়ে যখন উনি অ্যাপ্লিকেশন করবেন স্পাউসের বেসিসে যে সেই অ্যাপ্লিকেশনটাও ইয়ে হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। সো যারা এই সিচুয়েশন যারা আছেন তারা যারা স্টুডেন্ট সেটা মেনটেন করতে হবে, সেটাকে কন্টিনিউ করতে হবে। যে জাস্ট বিকজ আমি বিয়ে করে ফেললাম একজন ব্রিটিশ মেয়ের সাথে, ছেলের সাথে, আমাকে কলেজে যেতে হবে না, নট রাইট। তো সেটাও মেনটেন করতে হবে, কারণ সেটা যদি ব্রিচ করে না, কলেজ যদি নর্মালি কলেজ যদি হোম অফিসকে যদি ইনফর্ম করে দেন তাহলে তো অবভিয়াসলি দেয়ার ভিসা উইল বি ক্যান্সেলড। হ্যাঁ, তো সেটা মেনটেন করতে হবে। সেই কারণে আমি কিন্তু বলছিলাম যে কারণ এখন আমরা দেখতেছি যে কলেজ, অনেকগুলো কলেজও কিন্তু বন্ধ হচ্ছে এবং সামনে দিয়ে এপ্রিলের আগে আরো প্রচুর কলেজ বন্ধ হবে। আই মিন দিস স্টেপ দ্যাট দি হোম অফিস ইজ টেকিং। তো সেই ক্ষেত্রে যারা এই সিচুয়েশনে যারা বিয়ে করে ফেলছেন, তো ইটস বেটার স্টুডেন্ট যারা লেখাপড়া করতে চান তারা তো কন্টিনিউ করতে পারবেন, বাট ইটস বেটার দ্যাট দে চেঞ্জ দ্য স্ট্যাটাস এএসএপি। না, আমি এই জন্য করেছিলাম, আমার মনে হয় যে মনে আছে অনেক দিন আগে আপনার কাছে এবং আমি ছিলাম, একটা প্রশ্ন এসেছিল এমন যে এক বোন, সে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে দেশে এসেছিল, ইউকে দেশে এসেছিল এবং তার লং ভিসা ছিল, আগে তো অনেক বড় ভিসা দিত, 3-4 বছর ভিসা দিত। তা আসার পর তার কোন এক রিলেটিভস এর সাথে তার বিয়ে হয়ে গেছে, অর্থাৎ ব্রিটিশ সিটিজেনের সাথে বিয়ে হয়ে গেছে। ওই অবস্থাতে তারা তো সংসার করছে, যেহেতু সে লিগেল, তার একটি স্ট্যাটাস আছে এবং তার সন্তানও আছে। কিন্তু বাই দ্যাট টাইম এই যে পরিবর্তনগুলো যখন আসলো, সেই পরিবর্তনের ধাক্কাতে আপনার তার যে ইনস্টিটিউট যেটা ছিল, যে কলেজ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে এবং সে ফোন করে অনেকটা অস্থির ছিল যে আসলে এখন সে কি করার, সে তো নো ওয়্যার, অফকোর্স হি ইজ সামওয়ান নো ওয়ে। সো এখন নো ওয়্যার বা নো ম্যানস ল্যান্ডের যে বিষয়টা, আমার মনে হয় যে সেজন্য আমার মাথায় এটা আসলো যে আপনার কাছে এই ধরনের প্রশ্ন মানে আমাদের কাছে আগেও এসেছে। আজকাল কিন্তু অনেকটা ডিটেনশন কেস চলতেছে রাস্তাঘাটে, কিন্তু আই মিন
ছেলেদেরকে স্পেশালি পুলিশ হোক আর ইমিগ্রেশন অফিসার হোক স্টপ করে দে আর টেকিং দেম টু পুলিশ স্টেশনস, ওখানেই কিন্তু চেক করতেছে। তো যারা কলেজে যাচ্ছে না, তো ইভেন লাইক রাস্তায় ওরা যদি সমস্যা ফেস করে তাহলে তো নিয়ে যাবে। সো সেটা যেটা আপনি বলছেন, অবভিয়াসলি নো ওয়ে সিচুয়েশন, যেটা নো ওয়ে থেকে সাম ওয়ে যেতে হবে, আইদার ইউ স্টে অ্যাজ এ স্টুডেন্ট অর ইউ স্টে অ্যাজ এ স্পাউস। তো নো ওয়ে, এই যে গ্রে এরিয়াটা, সেটা থেকে বিরতি থাকার দরকার, চেষ্টা করতে হবে। এখানে যেহেতু কলেজ নিয়ে কথা হলো, যে আপনার কাছ থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম, এবং যারা কলেজে পড়েন এবং যারা পড়ান, যারা স্পন্সর এবং যারা স্পন্সরড, দুইজনই এখন জানেন যে আপনার এপ্রিলে আপনার একটি বড় একটা পরিবর্তন আসবে। বিশেষ করে ইনস্টিটিউট অনেক বন্ধ হয়ে যাবে যারা নাকি আপনার হাইলি ট্রাস্টেড না হবে। আচ্ছা, এখনো অবধি যারা নাকি আপনার এ লাইসেন্সধারী, এ গ্রেড লাইসেন্সধারী যারা, যে সমস্ত কলেজগুলি, তাদের কাছে কিন্তু যেহেতু তারা এ গ্রেড লাইসেন্সধারী, এখনো পর্যন্ত হোম অফিস বলেছে যে হাইলি ট্রাস্টেড এবং এ গ্রেড যাদের আছে তারাই শুধু এখন এক্সিস্ট করবে, রাইট। কিন্তু এপ্রিলের পরে এই সিনারিও চেঞ্জ হবে। এখন এই কলেজগুলিতে কিন্তু এখনো হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করছে। এখন এপ্রিলে যখন এটা চেঞ্জ হয়ে যাবে, ধরে নেন কারো কলেজ বন্ধ হয়ে গেল এপ্রিলে, কিন্তু সেই কলেজের অ্যাক্টিভ স্টুডেন্ট, এখন ওই স্টুডেন্ট ওই কলেজ বন্ধ হওয়ার পরে ধরে নেন তার ভিসা আছে মে পর্যন্ত বা জুন পর্যন্ত, এখন এই স্টুডেন্ট কি করবে? সেক্ষেত্রে কোনো ডিরেকশন হোম অফিসার আছে? ডিরেকশন বলতে এখানে তো অবভিয়াসলি স্টুডেন্টের যে রেসপন্সিবিলিটিটা, আই ফিল সরি ফর দি স্টুডেন্টস, দে আর বিং ভিক্টিমাইজড আ লট, আর তারাই কিন্তু সাফার করতেছে সবচাইতে বেশি। স্টুডেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে টু মেক শিওর তাদের যদি কলেজটা যদি বন্ধ হয়ে যায়, তাইলে টু চেঞ্জ উইদিন হাউ মেনি ডেজ। ওয়েল, এখানে কিন্তু একটা আছে যে কলেজ যদি বন্ধ হয়ে যায়, তাইলে স্টুডেন্টসদেরকেও কিন্তু কলেজ রাইট ইনফরমেশন অনেক সময় দেখা যায় যে দিচ্ছে না। তো এপ্রিলের আগে কিন্তু ওরা যে অনেকগুলো কলেজ, যেটা বলতেছি, কলেজগুলো কিন্তু এপ্রিলের পর্যন্ত আমার মতে দে উইল নট ওয়েট আনটিল এপ্রিল। There will be a lot of colleges are shutting their shutter down, putting their shutter down, and they're just going. জি, আমরা স্টুডেন্টদের এই যে ম্যাসিভ একটা প্রবলেম, আমরা স্টুডেন্টদের প্রবলেম নিয়ে অনেক কথা বলেছি, এবং আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আপা, তার আগে আমরা কথা বলবো আমাদের কলারের সাথে। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কেমন আছেন? জি, ভালো। জি, আপনার প্রশ্ন করুন দয়া করে। জি, আমি একটা প্রশ্ন রাখার পরে আপনি আমারে কইন জানো। জি, অবশ্যই। তাহলে একটু পরিষ্কার করে এবং সহজ ভাষায় বলতে হবে। জি, বলেন। ওকে, ঠিক আছে। আমি আমার হাজবেন্ডের লাগি অ্যাপ্লাই করতাম। জি, বাট আমি এখন ওয়ার্কিং ট্যাক্সও আছি। জি, তখন আমি ওয়ার্কিং ট্যাক্স লো আসাতে আমি এটা করতাম পারবো নি, অ্যাপ্লাই করতাম পারবো নি, কোনো অসুবিধা হইব নি আমার। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আপনি ওটা আমারে ক্লিয়ার করে বুঝাইয়া দেব। আর যদি কোনো সময় আমারে আপিলও দেয়, আমি স্টিল ওয়ার্কিং ট্যাক্স লইলে কোনো অসুবিধা হইব না। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন নেই? জি না ভাই, আমি রাখার পরে হোক। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, এই ধরনের প্রশ্ন আমাদের প্রায় আসে। জি, থ্যাংক ইউ বোন ফোন করার লাগি। যে আপনি ওয়ার্কিং ট্যাক্স লয়রা, আপনি যদি কাজও যদি থাকেন আর ওয়ার্কিং ট্যাক্স যদি লয়েন, তো ওয়ার্কিং ট্যাক্স আপনি আপনার নিজের রাইটে লয়রা, এটা আপনি পাওয়ার, আপনার এটা প্রাপ্য, আপনি পাওয়ার রাইট আছে। ওয়ার্কিং ট্যাক্স আপনি আপনার ইনকামের লগে ইনকাম আপনি ডিক্লেয়ার করছেন, যে তারা গেছে অ্যাকর্ডিংলি তারা ওয়ার্ক আউট হইরা আপনার একটা ট্যাক্স ক্রেডিট এখানে দেওয়ার। তো এই ট্যাক্স ক্রেডিটের কারণে কিন্তু সাধারণত অ্যাপ্লিকেশন এটা অ্যাফেক্টেড হয় না, বাট আপনার যে ইনকাম যেটা, এই ইনকামটা কিন্তু ইনাফ হইতে হইব আপনি আপনার হাজবেন্ড বা কোনো ডিপেন্ডেন্ট যদি বাচ্চা যদি থাকে নাকি, তো বাচ্চা ধরে খাবার করার লাগে আপনার ইনকাম ইনাফ হইতো। আপনি যদি মনে করেন যে আমি ট্যাক্স ক্রেডিট ফাইরাম বা চাইল্ড বেনিফিট ফাইরাম, যদি চিলড্রেন ইনভলভ থাকেন আর হোক পয়সা থাকে আপনার হাজবেন্ডের সাপোর্ট করবা, যে ই থিঙ্কিংটা কিন্তু রাইট হইতো না। সো আপনার বেতনটা কিন্তু ইনাফ হইতে হইব আপনারে খাবার করার লাগে, আর আপনার যে আপনি ওকার আপনার হাজবেন্ড ওকা আপনারে খাবার করতো, প্লাস আপনার যে রেন্ট যেটা কি এটা খাবার করার মতো ইনকাম ইনাফ হইতে হইব আর কি। সো অ্যাপ্লিকেশন করার আগে আমি মনে করি সবচেয়ে বেস্ট হইব যদি আপনি প্রপার যে কোন প্রফেশনাল একজনের লগে গিয়া দেখা করা, সলিসিটার ওকা আর ব্যারিস্টার ওকার অ্যাডভাইজার ওকার যারা ওআইসি রেজিস্টার্ড, তার লগে বইয়া গিয়ে আপনি প্রপারলি আপনি আপনার ইনকামের ক্যালকুলেশনটা করবা, কত ফাইন আপনার আর আপনার কত দরকার আর কি ক্যালকুলেট কইরা আপনার পরে আপনি সব কাগজপত্র ঠিক কইরা প্রপারলি আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবা বাংলাদেশে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে এই ধরনের সিচুয়েশন আমরা অনেক সময় একটা কথা বলি যে সেটি হচ্ছে যে যার যার রাইট এক্সারসাইজ করা, একজনের রাইট আরেকজনের ঘাড়ে চাপিয়ে না দেয়া। এখন সে তার রাইটসে যা পাচ্ছে সেটা যেন অন্যের জন্য খরচ না হয়। এটাও আমাকে বলতে হবে যে হয়তো আমি বইনে জানরা কিনা আমি শিওর নাই, বাট আই এম শিওর আপনারা এর আগে প্রোগ্রাম করছেন যে স্পাউস যে ডিপেন্ডেন্ট যারা আনতা কি সামনে দিয়ে কিন্তু আমরা কিছু চেঞ্জেস আমরা এক্সপেক্ট করলাম। এখন যে ইনকাম থ্রেশহোল্ড যে ইনকাম থ্রেশহোল্ড যে হাজবেন্ড এন্ড ওয়াইফ এর কাপলের যে যেটা কি যে একটা থ্রেশহোল্ড যে এত লাগবে এটা নির্দিষ্ট 5000 সামথিং ছিল, যে 5000 সামথিং। হ্যাঁ, এখন বর্তমানে যেটা কি যে 105 পাউন্ড আই থিংক পার কাপল লাগে কি সোশ্যাল সিকিউরিটির যে থ্রেশহোল্ড অনুযায়ী এই যে ইনকামটা কি এই ইনকামটা কিন্তু আমরা হাই মানে অনেক মানে বিগ হিউজ গ্যাপ 18,600 to 25,000। তো এখন এই যে গ্যাপ যেটা কি এটা হিউজ গ্যাপ। সো যারা এই সিচুয়েশন আসছে নাকি and if they are earning the instead of waiting 3 months আমার 3 মাসের পে স্লিপ দিয়ে আমি করব, তো এটা না কইরা মানে ইমিডিয়েটলি করার দরকার আছে because there will be changes and they'll have to meet that। এবং সেখানে কিন্তু ম্যাক কিন্তু একটা কথা বলেছে যে আপনার মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন যেটা বলেছে, অ্যাডভাইজার কমিটি যেটা বলেছে যে তারা আসলে জানতে চায় বা এটা বোঝাতে চায় সবাইকে যে যিনি আসছেন অ্যাডভাইজার আপনার ডিপেন্ডেন্ট হিসেবে সে কোনোভাবেই কোনো পয়েন্ট অফ ভিউ থেকে স্টেটের বার্ডেন হবে না। অফ কোর্স হ্যাঁ, এটাই মেইন পারপাস। কিন্তু এটা কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এটা কিন্তু একটা কিন্তু 18 to 25,000 প্রায় 16 it's a huge amount of money who's getting this, not very many people average income যদি আমরা করি। হ্যাঁ, so it's not, it's well আমার মতে তো এটা disproportionate। This is my personal opinion and I think it would be a huge setback আমার মতে যে অনেক জন যারা আমরা ফর এক্সাম্পল ডিসেবিলিটির কথা যে যারা আমাদের কথা আমরা শুরুতে আমরা আলাপ করতেছিলাম যে একজন যে স্পাউস যে দেশ থেকে যে আসবেন who's going to offer them a job for 18 to 20,000 pounds? No, it's just simply not possible. So is it the case that 21 থেকে আবার 18 নিয়ে চলে গেছে and they want to again it's another means to stop people from getting married overseas? Who knows, it could be but তারপরও I think it is important that মানুষ যারা এদেশে আসছেন স্পাউস we need to understand that এসেই যে বেনিফিটে চলে যাবে they should refrain from benefits। বিশেষ করে আমাদের কমিউনিটি যারা আছে so they should people if you have the capability কেন আপনি কাজ করেন, there are enough sort of jobs available, কাজ করেন বেনিফিটে যাবেন কেন? so they should stay away from benefit but having said that 25,000 18,000 it's a lot of money জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ওই যে বিষয়টা কথা বলছেন কলেজের বিষয়টা আমরা শেষ করিনি, সেই বিষয়টা ছিল যে হ্যাঁ সেক্ষেত্রে এই যে আপনার কলেজ যদি স্টুডেন্টদের যদি আপনি ইনফর্ম যদি না করে যে আসলে তারা সাসপেন্ডেড হয়ে গেছে অলরেডি, ধরে নেন যে ফেব্রুয়ারি বা মার্চে, কারণ যারা এ রেটেড যারা আছেন তারা কিন্তু এখন চেষ্টা চালাচ্ছেন অলরেডি সবার আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে আছে যে আপনার হাইলি ট্রাস্টেড হওয়ার জন্য। এখন দেখা গেল যে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজড হয়ে এসেছে আপনার ফেব্রুয়ারিতে, এখন আপনার হোম অফিসের থ্রেশহোল্ড হচ্ছে আপনার এপ্রিল। যখন অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে একটা ডেডলাইন অলরেডি দের সার্টেন ডেডলাইন আছে, তো তাদের ডেডলাইন অনুযায়ী যদি অ্যাপ্লিকেশনটা করে নেন তাইলে অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়ে আসে তো মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে আই কুড বি রং বাট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে as soon as the application is refused they will be taken off the register। আচ্ছা হ্যাঁ, সো সেখানে যেহেতু রেজিস্টার থেকে ওদের নাম সরে আসবে তো স্টুডেন্ট শুড লুক আউট, দে শুড চেক দ্য রেজিস্টার রেগুলারলি। at that stage ওরা তো এমনি obviously যেহেতু রেজিস্টারের লিস্টে নেই তো they should know that something is not right, they should make arrangements। আমরা এটার আরো বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, কারণ অবশ্যই আমাদের অনুষ্ঠান অনেক ছাত্ররা দেখেন, ছাত্ররা না দেখলেও আমাদের অনেক অভিভাবকরা আছেন যারা পরিচিত ছাত্র আছেন, আত্মীয় স্বজন আছে, তাদের অনেক উপকার হবে। দেখি আমাদের সাথে পরবর্তীতে টেলিফোনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আমি একজন স্টুডেন্ট অদেশ, আমার তখন কলেজ বন্ধ হয়ে গেছে, আমি কিলা অ্যাপ্লাই করতাম আর
কোন কলেজে যাইতাম, কিলে অ্যাপ্লাই করতাম, ফ্রেশ হোম অফিস অ্যাপ্লাই করা লাগবো, কতটা ব্যালেন্স দেখানি লাগবো অ্যাকাউন্টে, কি কি করা লাগে একটু তো আমার বাতাই দেন। জি আপনার সাথে আমাদের অ্যাডভাইজার একটু কথা বলবেন, কারণ আপনার কাছ থেকে কিছু কিছু জিনিস জানতে হবে। এত কুইক বিষয়ে আমরা সলিউশন কোনো ডিরেকশন দিতে পারবো না। যে কথা বলেন আমাদের অ্যাডভাইজারের সাথে। আচ্ছা বোন, আপনি আসসালামু আলাইকুম, আপনি কইছেন যে আপনি স্টুডেন্ট, আপনি যে অ্যাপ্লিকেশন বাংলাদেশ যে সময় করছেন, দরখাস্ত যে সময় করছিলা, কবে করছিলা অ্যাপ্লিকেশন? জি আপনি কবে দেশ অ্যাপ্লিকেশন? আমি তো দেশি আইছি, ও মার্চে আইছিলাম। রিসেন্ট আপনি রিসেন্ট আইছে সেপ্টেম্বর, এখন কলেজ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কবে কলেজ বন্ধ হইছে আফা? জি বন্ধ হইছে তো সেপ্টেম্বর। আমি কিতা করতাম করি তো কিছু পাইয়ার না। আচ্ছা, এখন যে কলেজও যাই সবটাও তো আন্ডার হাইলি ট্রাস্টেড না। এখন কি কোন যাইবো, কি করবো, কোনো দিও পাইয়ার না। চিন্তার মাঝে আছেন আপনারা। আচ্ছা, আর আপনার কোনো আপনি আওয়ার পরে দেশ থেকে আওয়ার পরে আপনি কোনো 6 মান্থসের কোনো কোর্স কমপ্লিট করছেন নি? দুইটা এরাম করছেন না আপনি? জি না, কোনো কোর্স তো কমপ্লিট করছি না। এখন আপনি যেটা করতেই বা কি, আপনি তো অফ কোর্স সিমলা আপনি জাস্ট খালি চেঞ্জ করিলে হইতো না। আপনি এক নম্বর কত হইছে যে আপনি মেইনটেনেন্স আপনার ফুল মেইনটেনেন্স আপনি শো করতে হইবা যদি হোম অফিস অ্যাপ্লিকেশন করেন। আপনার 7200 যেটা আকে প্লাস টিউশন ফিস, কারণ আপনি এখানের মাঝে কোনো কোর্স কমপ্লিট যেহেতু করছেন না, বাংলাদেশে থাকা অবস্থায় জেলা আপনি অ্যাপ্লিকেশন করছেন, একই মানে সিচুয়েশন কিন্তু এখন আপনার বর্তমানে একই সিচুয়েশন। তো আপনার যে 28 ডেজের যে ব্যাংকের স্টেটমেন্ট যেটা আকে, এটা কিন্তু আপনি ফুলফিল করতে হইবা। আচ্ছা, এটা ফুলফিল করলাম, একটা কোশ্চেন আইব নি যে পয়সা আমার শান্ত নেই আমার কাছে। পয়সা তো অবভিয়াসলি এটা তো আপনার নিজস্ব থাকতে পারবা, আপনার বাবাও দিতে পারবা, মায়ে দিতে পারবা। আমি শো করা লাগবো নি বাংলাদেশ তো আনছি বলি না, বাংলাদেশটা কি যদি আপনার অ্যাকাউন্ট যদি থাকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে এই দেশে, আপনার ওদেশও জি আপনার অ্যাকাউন্ট বাংলাদেশে যদি আপনার অ্যাকাউন্টও থাকে, আপনি জিনিসটা বুঝবে, আপনার অ্যাকাউন্টে যদি 28 ডেজ যদি 1 লাখ পয়সা থাকে আর কি, তা আপনি পয়সা আইনা বাংলাদেশ থেকে আইনা ও অ্যাকাউন্টে রাখতে হইব, এটার দরকার নাই। আপনার বাংলাদেশের অ্যাকাউন্টও আপনি শো করতে পারবা সাফিসিয়েন্ট। আর এই দেশে যদি আপনার এক্সট্রা যদি পয়সা থাকে, এটাই আপনি শো করবা। তো এটা পিরিয়ড হইতে হইব 28 ডেজও লাগে আপনি দেখাইতে হইবা কি ফুল মেইনটেনেন্স আপনি শো করতে হইবা প্লাস টিউশন ফি। এখন কলেজ পয়েন্ট দেখো আমরা আসলে আমরা ডিফিকাল্টিস আমরা রইছে আর কি, কোন কলেজে আপনি যাইতে আর কারে বিশেষ করতে আমি সবাই কিন্তু সমস্যা সিচুয়েশন পড়ছে। কি করব, আপনি ওখানে প্রোগ্রাম হইতা এপ্রিলের দিন নয়াল জুয়াইব, এখন এপ্রিলের আগে দিন আমি জয়েন হইতে দিন তো বাদে কি হইব? না, আপনি অতই নলাই বাড়ছাইতা না, আপনার ডিউটি হইছে আপনি এইএসএপি যে তো সকাল পারেন আপনি কলেজে যাইতা, এনরোলমেন্ট লইয়া আপনি নয়া অ্যাপ্লিকেশন আপনি দিতা কাজ যেটা কি তারার জি ফ্রেশ নিউ ভাবে বাংলাদেশে গলা কইছে অনলা করতাম ফ্রেশ ভাবে আপনি নয়া অ্যাপ্লিকেশন করতে হইবা হোম অফিস হইয়া। জি আইসা বয়না আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। জি ওকে, জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু এই যে আমাদের আরেক বোন একটা যে কমপ্লিকেশন, আমরা মনে হয় যে কলেজের এই বিষয়টা আরেকটু আমরা যে বিষয়টা আপনি বলছিলেন একটু বিস্তারিত আমাদের শেষ করা দরকার এই বিষয়টা বলে ডিটেলসে। তো এখন হচ্ছে যে আপনার যে স্টুডেন্টরা যে আপনার যখন নাকি দেখলো যে রেজিস্ট্রেশনে তাদেরই নেই, নাম নেই, সেক্ষেত্রে তো তারা অন্য জায়গাতে চলে যাবে, রাইট? তো চলে যাওয়ার পরে তারা আবার অ্যাপ্লিকেশন করবে, আপনি যেটা বললেন যে একেবারে ফ্রেশ অ্যাপ্লিক্যান্টদের মতো। এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি করে সেক্ষেত্রে আবার তাদের অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেখাতে হবে, কিন্তু দেখানোর পরে যখন নাকি ভিসা হয়ে আসবে সেটা কি তাদের আগের যে আপনার ভিসা ছিল সেটার এক্সটেন্ডেড বলা হবে নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন বলা হবে? না, এটা তো যে আগের যে অ্যাপ্লিকেশন, বিকজ তাদের যে স্পন্সরটা যেহেতু নেই, দে হ্যাভ কাম হিয়ার অন দ্য বেসিস that they have been sponsored by a particular institution. ওই যে স্পন্সর যেহেতু নেই, তো তারা যখন অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু এক্সটেনশন যে অবভিয়াসলি টিয়ার 4 এর যে নরমাল যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটাই ওরা ফিল আপ করে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে, ইটস নট অ্যান এক্সটেনশন। কারণ এক্সটেনশন হবে ওদের জন্য যে যারা এদেশে অলরেডি আছেন। সে ফর এক্সাম্পল আমার ভিসা, একজনের ভিসা যেটা আপনি আগে বলছিলেন যে মেতে শেষ হয়ে যাবে, মেয়ের আগে ওরা অ্যাপ্লিকেশন করবে এক্সটেনশন, বাট ফর্মটা কিন্তু যেটা ইটস সেম ফর্ম, সেম ফর্ম হবে, যে ফর্মটা টিয়ার 4 এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ওরা পাঠাবে। জি, আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো বিস্তারিত, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন লিগ্যাল অ্যাডভাইস, আমরা কথা বলছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং আপনাদের কথাও শুনছি। আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই ছিলেন। আর আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সে কারণে আমরা প্রত্যাশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং পাশাপাশি আপনার যে সমস্যা আছে সেগুলি আমাদের জানাবেন। আমরা কথা বলছিলাম কলেজ নিয়ে এবং আমাদের অ্যাডভাইজার বলছিলেন যে আসলে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমান এই পরিবর্তনের কারণে। বিভিন্ন ধরনের পরিবর্তন, ছাত্রদের নিয়ম নীতির উপর পরিবর্তন এবং ছাত্ররা যে সমস্ত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে যাচ্ছেন তাদের উপরও কিন্তু অনেক আইন কানুন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও একটা ফ্লোটিং অবস্থাতে আছেন যে আসলে কি করবেন। তো সবকিছু মিলে আলটিমেট বিষয়টা হচ্ছে ছাত্ররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ছাত্রদের কলেজের বিষয়ে জেনেছি এবং এক বোন ফোন করেছিলেন যে তার কলেজ সাসপেন্ড হয়ে গিয়েছে, সে আবার তাকে আপনি অ্যাডভাইস দিয়েছেন যে তাকে আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে অন্য কোনো কলেজে ক্যাশ নিয়ে, স্পন্সর নিয়ে। তারপরে এখন আমার একটি প্রশ্ন হচ্ছে, এবং অনেকেরই আমরা এর আগেও প্রশ্ন পেয়েছি এই ধরনের, আপনার ধরে নেন যে কোনো একটা ছাত্র আপনার এই দেশে অনেক বছর আছে, হয়তো 5 বছর 4 বছর বা এই ধরনের একটা লং টাইম আছে, সাডেনলি দেখা গেল তার কলেজ বন্ধ হয়ে গেল এবং সে অন্য একটি কলেজের স্পন্সর হয়ে আপনার হোম অফিসে সে অ্যাপ্লিকেশন করলো তার এক্সটেনশনের জন্য। এখন যেহেতু আপনার স্পন্সর তার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই অবস্থাতে ওই ছাত্রর যে ভিসার যে কন্টিনিউটি যেটা, সেই কন্টিনিউটা থাকবে কিনা বা ব্রেক হবে কিনা? অবভিয়াসলি যদি হোম অফিস সে যদি ওভারস্টে না হয়, জি, আর হোম অফিস যদি ওনার যে ভিসাটা যদি ক্যান্সেল না করে, তাহলে সেই কন্টিনিউটা তো চলবে। কারণ সেই কারণে আমরা যেটা সাধারণত বলি যে ভিসা শেষ হওয়ার আগে বা হোম অফিসের তরফ থেকে কোনো এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়ার আগে কিন্তু আপনাকে আপনার এই কাজটা করতে হবে। তো এখানে জি, সেটা থাকা অবস্থায় যদি অ্যাপ্লিকেশনটা যদি চলে যায়, তাই সেই কন্টিনিউটি, আমরা যদি 10 ইয়ার পারপাসের রুলটা যদি আমরা দেখি যে সেই কন্টিনিউটা ব্রেক হবে কিনা, যেটা আপনি আমার মতে যে সেটা ব্রেক হবে না। তো এখানে আরেকটা বিষয়, আপনি যে কথাটা বললেন যে আসলে তার যে কন্টিনিউটির যে বিষয়টা, কিন্তু এখন এই স্টুডেন্ট সে জানবে, আপনি যেটা বললেন যে ভিসা যদি শেষ না হয়ে যায়, এখন আমার হাতে ভ্যালিড টাইম আছে ভিসাতে, কিন্তু সামহাও আমার স্পন্সর চলে যাওয়ার কারণে, আমার স্পন্সরকে রিমুভ করে ফেলার কারণে দেখা গেল যে আমার ভিসাটা ভ্যালিড নেই। এখন আমি এই ভিসা হোল্ড করছি, আমি কি করে জানবো যে আমার ভিসাটা ইনভ্যালিড? না, এখন এই হোম অফিস কতখানি সময় দেখো, হাউ লং দ্য ডিউরেশন? ওয়েল, আমি যেটা মনে করি যে স্টুডেন্টসকে বুঝতে হবে যে ওরা যখন ভিসা পাইছে তখন ওরা জানে, ওদের ইটস উইদিন দেয়ার নলেজ দ্যাট আমি লন্ডনে যাচ্ছি বা ইংল্যান্ডে যাচ্ছি একটা কলেজের স্পন্সরশিপের আন্ডারে। এখন সেই কলেজ সিমিলারলি উইথ ওয়ার্ক পারমিট Tier 2 যেটা, তো এই স্পন্সর যদি না থাকেন তাহলে তো ওদেরকে তো স্টেপ নিতে হবে, they have to step, so the duty and responsibility lies within the student. না, কিন্তু এটা স্টুডেন্টকে কতদিনের মধ্যে, যেটা হচ্ছে যে I would personally say that they should try within 28 days. ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব, তার আগে যাব আমরা কলার সাথে কথা বলার জন্য। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি, আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন দয়া করে। আমার একটা প্রশ্ন ছিল, আমি জানতে চাইছিলাম কলেজের ব্যাপার নিয়ে কি। জি বলেন। আমি একটা কলেজে ছিলাম, এটা হচ্ছে চ্যান্সেলর স্টেশনের সাথে আর কি, এটার নাম ভিক্টোরিয়া ইংলিশ কলেজ। জি, তো কলেজটা তার লাইসেন্স সাসপেন্ড হয়েছে, বাট এখন রিভোক হয় নাই। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমি অন্য একটা কলেজের সাথে যোগাযোগ। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 2 ইয়ার্স হয়েছে। 2 ইয়ার্স। আচ্ছা, আপনি তার মানে আপনি এসেছেন 2010-এ? 10-এর জানুয়ারিতে। 2010-এর জানুয়ারিতে আপনি এসেছেন। আচ্ছা, এর মধ্যে আপনার একাডেমিক প্রোগ্রেস কি আছে? আমি ডিপ্লোমা 1 কমপ্লিট করছি বিজনেস ম্যানেজমেন্টে। আচ্ছা, অর্থাৎ আপনার লাস্ট 6 মান্থ আর কি। আচ্ছা, ওকে ফাইন। এখন আপনার কথা হচ্ছে যে আসলে আপনার কি করণীয়? জি, কি করণীয়? আমি একটা কলেজে গিয়েছিলাম, ওই আউট অফ লন্ডনের বার্কিং ফোর্স আর কি। জি, সেন্ট্রাল লন্ডন না যেটা। জি,
ওইখানে আমার স্টেটমেন্ট কি পরিমাণ হবে, বা আমি যদি আমার কলেজ এখন রিবুক হয় নাই, আমি কি অ্যাপ্লিকেশনের আগে হোম অফিসে ইনফর্ম করতে হবে বা এরকম কিছু লাগবে কিনা একটু বিস্তারিত জানালে খুশি হব আর কি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ফোন করার লাগি ভাই। কত হয়েছে যে সাসপেন্ডেড হয়েছে, রিভোক হয়েছে না, যেটা আপনি কইছেন যে রিভোক যদিও হয়তো কিন্তু এখানের মাঝে আপনি কলেজ অবভিয়াসলি ডেফিনেটলি অন্য কলেজে যাইতে হইবা, আর সাসপেন্ডেড হইলে কলেজে আপনি কন্টিনিউ করতে পারবা। বাট আপনি দেখুন যেন আপনার কলেজের লোক মাইতে তারা সাসপেন্ডেড হইলেও তারা কি হাইলি ট্রাস্টেড যে স্টেটাস যেটা তারা মানে হাইলি ট্রাস্টের জন্য তারা অ্যাপ্লিকেশন করবানি না করছেন। ওকে, সো কারণ কিছু কিছু কলেজ আছে ডেডলাইন অলরেডি পাস হয়ে গেছে কি, যারা পুরানা কিছু কলেজ যখন আসেন নির্দিষ্ট একটা ডেডলাইন আছে যে এর ভিতরে করা লাগে কি অ্যাপ্লিকেশন দেওয়া লাগে হাইলি ট্রাস্টের, এটা যদি না দিয়া থাকেন আর আপনার কলেজ যদি সাসপেন্ডেড যদি ওই যায় আর কি, আর এটার লাগে তো আর ওয়েট করার কোনো আমি প্রয়োজন দেখলাম না। আমি মনে করি যে আপনি নয়া কলেজে যাইতে হইব আর কি। আপনি যেহেতু 2010 আইসেন, বাট আমি দইরা নিলাম যে আপনি অক্টোবর 2009 পরে অ্যাপ্লিকেশন করছেন, সো আপনি জাস্ট অটোমেটিকলি জাস্ট খালি যদি হোম অফিসও ইনফর্ম করেন যে আপনি কলেজ চেঞ্জ করা, এটা ইনাফ হইতো না, আপনার লাগে অ্যাপ্লিকেশন করতে হইব হোম অফিসও, আর হোম অফিসও অ্যাপ্লিকেশন করতে হইব কইরা আপনি কলেজ চেঞ্জ করতে হইব আর কি। সো এখানেও কিছু ফর্ম আছে, ফর্ম আপনি ফিল আপ করবা, বাট এট দ্য সেম টাইম আমি মনে করি আপনি কলেজে থেকে নয়া কলেজে যাওকা গিয়ে আপনি তার লগে যোগাযোগ করবা। বাট এটা অনলি যদি আপনার কলেজে যদি যে সাসপেন্ড যে হয়েছেন যে নাকি যদি মনে করে নাকি যে তারা HTS এর লাগে অ্যাপ্লিকেশন করছেন না, বা হয়তো এমন হইতে পারে যদি অ্যাপ্লিকেশন যদি রিফিউজড হয়, দের আর ডিফারেন্ট রিজনস কি তার লাগে হইতে পারে। এমনি যদি জাস্ট বিকজ দেন কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করা না, আর যদি হোম অফিসে যদি স্টপ করে আর কি লাইসেন্স, এটা হচ্ছে একটা কারণ। আর সেকেন্ড কারণ এটা যে সাসপেনশন যে লিস্টটা কি হরানি হয়ে গেছে কি, বিকজ তারা হয়তো যে ডেডলাইনের ভিতরে অ্যাপ্লিকেশন করছেন না HTS এর লাগি, অথবা যে এখানে হয়তো অ্যাপ্লিকেশন করছেন বা ফিজটা যদি রাইট যদি ফিজ দেওয়া হয় না, যার কারণে এটা অ্যাপ্লিকেশন হয়েছে। সো আপনি কলেজের লোক মাইতে কিছু ডিটেইল আপনি জানকা। আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি ভাই বুঝতে পেরেছেন। দেখি আমাদের সাথে পরবর্তীতে টেলিফোনে কে আছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন করুন দয়া করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমাদের? আমার প্রশ্ন হলো, আমি দেশে ব্রিটিশ, জি পাসপোর্ট আছে আমার, জি, আর আমার হাজবেন্ডে গিয়ে দেশে বিয়া করছেন আমারে, অনেক জায়গা সম্পত্তি যতটা আছে সব তো বেশি, এখান থেকে কিছু করা যাবে না এই দেশটা। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমাদের অ্যাডভাইজার সাহেব আপনার সাথে একটু কথা বলবে, আরো কিছু জিনিস জানা আছে। আমি আসলে ফুরামতে মাইন্ড করবা না, ফুরামতে বুঝছি না যে আপনি কইছেন যে আপনি তো অবভিয়াসলি ওদের আর আপনার হাজবেন্ডের জায়গা সম্পত্তি বেশি লাইরা। জি হয়, আমি ওই দেশে আছি, আমি দেশে গিয়া আমার না জানাইয়া গিয়ে বিয়া একটা করছেন, বাচ্চা একটা, মানে আর কি সব সম্পত্তি চাই একলা বেশি লাইরা সবটা। তো এটা যে সম্পত্তি চাই যেটা বেচুন, এটা আপনার সম্পত্তি না থানের নামে যেটা ওটা বেচরা? থানের নামে আছে, আমার খাবিনার জায়গাও আছে বুঝতা। আচ্ছা, তো এখন আপনি থানের সম্পত্তি অবভিয়াসলি যে একটা থানের সম্পত্তি, এটা তো থানের বেচার যে রাইট আছে তাই বেচতে পারবা, বাট আপনার সম্পত্তি যেটা আপনার যদি খাবিনোর জায়গা যদি থাকে এখানে, আর আপনার খাবিনোর জায়গা যদি তাই বেচার চেষ্টা করেন, কিন্তু এটা ঠিক নাই। আমি মনে করি যে আপনি দুইটা জিনিস করতে পারবা। একটা করতে পারবা যে আপনার জমি যদি বেচার যদি প্ল্যান পরিকল্পনা যদি তাই করি লাইন, বা অথবা তাই যদি এটার যদি আপনি যদি জানোই নাকি যে তাই নিতে একজনের লগে হয়তো মাতিলি শুনতে, আপনি আপনার তরফ থাকি হয়তো আপনি বাংলাদেশও যাইতা গিয়ে আপনি ইনজাংশন, বাংলাদেশেও কিন্তু ইনজাংশনের সিস্টেম আছে যে আপনি ইনজাংশন লইয়া তাহলে স্টপ করতা তাই নিকানো যাতে আপনার জমি বেচন না, অথবা আপনি ওদেশ থাকি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে কেউরে দিতা, দিয়া পাওয়ার অফ অ্যাটর্নি যারে দিবা তাই আপনার অ্যাটর্নি হিসাবে অ্যাক্ট করবা, আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যে আর কোর্ট থাকি গিয়ে ইনজাংশন আনবা। বাট এটা লাগিও কিন্তু আপনার নামে জমি জেনে আছে এটা প্রমাণ করতে হইবা। এটা হচ্ছে একটা অপশন আপনার। সেকেন্ড যেটা আমি কইমু কি, আপনি আমরা এই দেশে বাংলাদেশে এমবাসি আছে, আপনি বাংলাদেশে এমবাসির মাঝে যাইতে পারেন, আপনার দলিল লইয়া আপনার খাবিন লইয়া গিয়া তারা লগে তারা লইয়া কেন অ্যাডভাইজার কিছু আছে নাকি, তারাও আপনার অ্যাডভাইস দিবা যে আপনার লাগে কোনটা বেটার হয় আর কি। বাট আমার মনে হয় তান্দানিও কইবা হয়তো যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি কেউরে দেউকা বা আপনি যাওকা গিয়ে আপনি ইনজাংশন লইয়া আপনার হাজবেন্ডে আপনার যাতে জমি বেচা হয় না, আপনি একটা প্রস্তুতি নেউকা আর কি।
কিছু করতে পারতো না। বাচ্চেন্তর এখানে তো বাংলাদেশের আইন আফা ডিফারেন্ট, বাবার পরে না বাচ্চেনতে ভাই থাকে, বা যেহেতু বাবা যখন জীবিত আছেন, আমার যতটুকু ধারণা কি সালেবা ইউ ক্যান হেল্প মি ইন দিস, যে আমার ধারণা কি যে বাবা যত সময় ধরে জীবিত আছেন বাচ্চেন্তর রাইট নাই বাংলাদেশের আইন অনুযায়ী সম্পত্তির উপরে। জি না, এটা বাংলাদেশের আপনার যে ল্যান্ড ল যেটা আছে সেটা হচ্ছে যার ল্যান্ড হি অর শি ক্যান ইউটিলাইজ বাই হিজ অর হার ওন সেলফ। অফ কোর্স, তো এটা আপনার হাজবেন্ডের ল্যান্ড, বাট আপনার জমি, আপনার বাচ্চেন্তর নামে যদি জমি থাকে তাহলে আপনারা অ্যাকশন নিতে পারবেন। এবং বা কোনো জয়েন্ট প্রপার্টি যদি থাকে তাহলে সবার আপনার কনসেন্ট নিয়ে তারপর সেটাকে সেল বা ইউটিলাইজ করতে হয়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর বুঝেছেন। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি 2005 এ দেশে আসছি। জি, 2010 এ আমি পিএসডব্লিউ তে গেছিলাম। জি, আমার ভিসা এক্সপায়ার হবে 2012 এর ডিসেম্বরে। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে আমি যদি স্টুডেন্ট ভিসা আবার যাই, জি, তাইলে আমাকে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনেকে বলে যে 8 বছর হওয়ার পরে দেশে স্টুডেন্ট হিসেবে থাকা যাবে না, মানে এই কথাটা কতটা সত্যি? আর নাম্বার 3 হচ্ছে যে স্পাউসের জন্য কি মানে ইংলিশ রিকোয়ারমেন্ট কি লাগবে আর কি? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন। আপনার আসলে দুটো তিনটা প্রশ্ন, বাট আমরা আসলে আজকে স্টুডেন্টদের ডিটেলস নিয়ে কথা বলছিলাম এবং আমাদের টার্গেট ছিল এই বিষয়টা আমরা কথা বলবো, যে 8 ইয়ার্স এবং সেই সমস্ত বিষয়ে। ধন্যবাদ বোন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। জি, যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে পিএসডব্লিউ তে আছেন 2012 এর ডিসেম্বরে শেষ হবে, এবং তারপরে উনি যদি স্টুডেন্ট স্ট্যাটাসে শিফট করতে চান সেক্ষেত্রে কি করার, প্রথম প্রশ্ন। না, স্টুডেন্টের তো অবভিয়াসলি পিএসডব্লিউ থেকে আপনি স্টুডেন্টে যেতে পারবেন, বাট আমরা এখন কিন্তু 2011 এর 1st অফ ডিসেম্বরে, আর আপনার ভিসাটা শেষ হবে 2012 এ। তো যখন আপনি 2012 এ আপনার ভিসা শেষ হওয়ার আগে আপনি যদি স্টুডেন্ট স্ট্যাটাসে আবার যদি অ্যাপ্লিকেশন করেন, তো আমরা অলরেডি অনেকগুলো চেঞ্জেস আসতেছে, আরো আসবে। সো উই হ্যাভ টু ওয়েট। আমার মতে যে রিকোয়ারমেন্টস যেটা আপনি বলছেন, অবভিয়াসলি স্টুডেন্ট রিকোয়ারমেন্ট যে আপনার একটা কলেজ থাকতে হবে, কলেজ থেকে আপনাকে ক্যাশ নিতে হবে, সেই সময় যে কলেজের রিকোয়ারমেন্টসটা কি, কলেজ হয়তো আপনার আইএলটিএস হয়তো তারা আপনাকে বলবে যে ওকে আমরা 5.5 আমরা চাই, অথবা 6.5 চাই। এটা কিন্তু আপনার ইংলিশ রিকোয়ারমেন্টসটা ফুলফিল তো করতেই হবে। আর আপনার আগের যে প্রোগ্রেস, আপনি তো অবভিয়াসলি একটা ডেফিনেটলি তো আপনি একটা লেভেলের একটা কোর্স করছেন, তো সেটার বেসিসে ওরা আপনাকে ক্যাশ ইস্যু করবেন। তো উই হ্যাভ টু ওয়েট। আমরা কিন্তু অনেকটা আরো চেঞ্জেস আসবে ডেফিনেটলি, কলেজের ক্ষেত্রেও আসবে, অ্যাডমিশনের ক্ষেত্রেও হয়তো আসবে। তো আমি মনে করি আপনি একটু ওয়েট করেন, বাট ডেফিনেটলি আপনি সুইচ করতে পারবেন ব্যাক টু স্টুডেন্ট। আর 8 ইয়ার্স এর যে ব্যাপারটা, যেটা এটা কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে অলরেডি হোম অফিস বলে দিচ্ছে যে স্টুডেন্ট উইল নট বি এবল টু এক্সটেন্ড after a certain time, but আপনার ক্ষেত্রে তো আপনি স্টুডেন্ট, আপনি আসছেন 2005 এ, আপনি after 5 years আপনি ইয়েতে চলে গেছেন, আপনি পিএসডব্লিউ। বাট এটা যে 100% যে সবাইকে যে হোম অফিস রিফিউজ করে দেবে স্টুডেন্ট অ্যাক্টিভিটি, সেটাও না। there will be some exception, কিছু এক্সেপশন থাকবে, যে ডিপেন্ডিং অন আপনার কোর্স যেটা। তো আপনি যদি এখন আবার যদি আপনার অবভিয়াসলি ডিটেলটা আমরা জানি না, আপনি যদি কোনো প্রফেশনাল কোর্স যদি করতে চান, তা আই এম শিওর হোম অফিস will consider that, but because there has been a gap in the period of আপনার যে স্টাডিটা, 2 বছর তো গ্যাপ চলে আসছে, তো ইউ হ্যাভ নট বিন এ কন্টিনিউয়াস স্টুডেন্ট। তো আমি মনে করি যে ইউ হ্যাভ টু অবভিয়াসলি লুক আউট যে কি চেঞ্জেস গুলো আসবে। তো 8 ইয়ার্স পরে যে আপনি অবভিয়াসলি আবার করতে পারবেন না। সো ইউ হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর 5 years, not for 7 years. তো আপনি অবভিয়াসলি আই ডোন্ট সি যে কেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বাট উই হ্যাভ টু সি কি চেঞ্জেস আসে in 2012. ওকে, রাইট। তো এখানে তাহলে আবার একটা কথা বলি, সরি উনি আরেকটা প্রশ্ন করছিলেন স্পাউসের ক্ষেত্রে, যদি ব্রিটিশ যদি স্পাউসের বেসিসে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে A1 সার্টিফিকেটের দরকার। জি, আর স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে, না স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে তো অবভিয়াসলি আই ডোন্ট নো দি ডিটেলস। তো স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে হলে তো এটা তো ইংলিশের যে রিকোয়ারমেন্টসটা তো অবভিয়াসলি ইট ডাজন্ট কাম দেয়ার। অনলি সেটেলমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে সেটেলমেন্টের ক্ষেত্রেই উনি জিজ্ঞেস করতেছেন। সো A1 সার্টিফিকেট লাগবে, বাট unless they change again in 2012. Right, lots of changing is coming. জি, আমরা পরবর্তী কলার সাথে কথা বলবো। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন দয়া করে।
আমি একটা কোশ্চেন করতাম চাইলাম আমার এক কাজিন আছে নয়নো Thai British but she's underage she's 16 and a half she'll be 17 on January okay and she got married in Bangladesh okay and she came back this year she got married and she's pregnant and she wants her husband to come over here and look after her and is there any way to bring him over okay one second right. one second stay on the line yeah right stay on the line you said she's going to be 17 right yeah okay and how old is she how old was she when she got married she got married this year July. Right and she wants to bring her husband yeah right okay if you want to stay on the line you can but let me tell you this that according to the Bangladeshi law yeah. you see you need to understand wherever they are getting married whether it's UK law applies Bangladesh law applies if she got married at the age of 16 which she is at the moment the marriage is invalid according to Bangladeshi law so this marriage she will not be able to, it's invalid completely, it's not a valid marriage, she will not be able to apply for her husband, okay, because this marriage is not recognized there. She has to be 18 according to the Bangladeshi law. So I suggest that you get the guardian along with her to meet somebody and get proper advice as to what she should do next. All right. Okay. Thank you. ধন্যবাদ. Thank you sister for your question এটা কিন্তু আপনার কি বলে একটা কমপ্লিকেটেড obviously because she's pregnant as well we've heard so I would strongly suggest that যারা guardian বা মেয়ে যে যার বিয়ে obviously কইছেন বিয়ে হইছে বাট বিয়েটা ভ্যালিড নাই যেহেতু তো আপনারা প্লিজ গিয়া কোনো প্রফেশনাল এর লগে আপনারা অ্যাডভাইসটা নিন যেন কি যে একজন কলার সাথে কথা বলি তারপর আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো কলারকে আমরা হারিয়ে ফেলেছি জি আপা যে এই যে আপনার যে ফোনটা আমাদের এসেছিল এটা কিন্তু একটা কি বলে এটা আসলে এখন দুটো জিনিস হতে পারে এক হচ্ছে যে যদি মা বাবা এখানে আমার মনে হয় যে অভিভাবক যারা মা বাবার সবচেয়ে বড় দায়িত্বটা পালন করা অবভিয়াসলি লিগ্যালি হয়তোবা বাংলাদেশে হয়তোবা অন্য কোনো তার বয়স বেশি দেখানো হয়েছে কিছু মানুষ করে এটা অথবা যদি সেম ডেটেই হয় আপনি যেটা বলেছেন ইনভ্যালিড ম্যারেজ সেটা হয়তো শুধু ইসলামিকলি হয়েছে রেজিস্টার হয়নি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন তাকে টেক কেয়ার করার জন্য আনা সেক্ষেত্রে আমার মনে হয় যে মা বাপকে খুব সাপোর্টিভ হতে হবে আমরা একজন কলার সাথে কথা বলে নিই তারপর আপনার সাথে কথা বলবো হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন করুন দয়া করে আচ্ছা আমি চাইছিলাম স্টুডিও করতাম জি উনি আছেন আপনি কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম জি খোকা আচ্ছা তে আমি মাতুকা আমার ফ্রেন্ডের লগে মাতবানে আচ্ছা জি জি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আচ্ছা আমি একটা জিনিস জানতাম স্যার আপনি আপনার কাছে জি খোকা জি খোকা আপনি টেলিভিশনের আফা আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমাইলাও কা কমাইয়া আপনি টেলিফোনের মাঝে আমরা লগে মাত করতে সুবিধা হইবা আপনিও বুঝবা আমার কথা আমিও বুঝবো আপনার কথা খোকা এখন হ্যালো জি খোকা আফা আচ্ছা আচ্ছা আমি না ওদের সাথে আসলাম না আমার বাপর রাইতে আসলাম না জি আইয়া নাই আমি আমার দুজন বাচ্চা ওদের সাথে বসে পরে নাইনি আমি আমার হাজবেন্ডে আনছি বাচ্চা দুইজন আনছি জি আর আমার বড় দুইজন দেশ আমার 5 ছেলে এক মেয়ে নানি সকল লাগে আমি অ্যাপ্লাই করছিলাম আছি একবারে তার বয়স 8 থেকে আছে জি তো বাদলা কেস গায়ে নানি দুইজনের বয়স ওভার হয়ে গেছে জি বাদে তারারে দিছে না কি আফিল গাইয়া হয় তারা এখন বয়স হয়ে গেছে আর দুইজন আনতাম পারছি আগে জি বুঝছেন তো এখন হেরা দুইজন দিয়ে সেটেলে আর কোনো লেখা আনা যাইবনি হেরা দুইজন রইছেন বাংলাদেশ তারা তো বয়স ওভার হয়ে গেছে কি তো তারা কি তা সিঙ্গেল নি জি তারা সিঙ্গেল আপনি যদি তারা লাগে অ্যাপ্লিকেশন করতে চান এখন যেহেতু তার বয়স 18 হয়ে গেছে কি যদিও আপনি তার বয়স কম থাকতে আমি খুব সংক্ষিপ্তভাবে কইম আর কি কারণ আমার সময়ও নাই যে তার বয়স মানে আন্ডার এজ থাকা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করলে এটা মানি নাই যে এখন আপনি হৌ বয়স গাইয়ে আপনি এবার
তারা আনি নিতে পারবা কি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা বাট এখানে আপনি বালা একটা যে ব্যতিক্রম তারা ব্যতিক্রম এমন কোনো কিছু আসেনি যার কারণে তারা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারে দিতে হইবা কি তো আপনার ফুল ডিটেলটা আপনি বালাইলা গিয়া লগে অভিজ্ঞ কোনো আইনজীবীর লগে গিয়া বইয়া বালাইলা বুঝেন যেন কি আপনি কিলা অ্যাপ্লিকেশন করলে সুবিধা হইব জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা আজকে অনেকগুলি বিষয়ে কথা বলেছেন এবং আমাদের সাথে ছিলেন দর্শকের পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন লিগ্যাল অ্যাডভাইস আমরা চেষ্টা করেছি আপনাদের কথা শোনার এবং আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে কিছু বিষয় আপনাদেরকে জানানোর আশা করব আপনারা প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠান দেখবেন এবং নিজেদের কথা আমাদের জানাবেন তাতে করে উপকৃত হবেন আমরা আর আমাদের লক্ষ্য যে অনুষ্ঠানের সেটি অবশ্যই সফল হবে আমরা বিদায় নিচ্ছি এখন আবার দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে